This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা, আর আমার সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। এসআইআর, অনুপ্রবেশ, ধর্ম, দুর্নীতি ইস্যুর কিন্তু কোনো শেষই নেই। ভোটের মাঠে নেমে পড়েছে সব পক্ষ। কিন্তু রাজনীতি কি রাখে চাষের মাঠের খবর? চাষির খবর, আলু চাষের কথা আপনাদের সামনে রোজ তুলে ধরেছি, এমনকি লঙ্কা চাষিদের দুরবস্থার কথাও আপনাদের বলেছি। আজ চাষের মাঠ থেকে ধান চাষির কথা আপনাদের জন্য। ধানে সরকারি ধান, আমরা চাল সবটাই প্রকিউরমেন্ট করে নিই। আগেরবারেও 54 লক্ষ মেট্রিক টন প্রকিউরমেন্ট হয়েছে, এবারেও হচ্ছে, হবে। চাষিদের ভরসা দিয়ে বলেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু চন্দ্রকোনা 60 জন চাষি সরকারকে চাল বিক্রি করে যে বেজায় বিপাকে। 1 মাস হয়ে গেল, ধানের দাম এখনো অ্যাকাউন্টে এলো না। 31 কুইন্টাল ধানের দাম, সেই টাকাটা আমি আজও পাচ্ছি না। জানি বলতে এই সপ্তাহ হয়ে যাবে টাকা, আপনি থামুন, কাল হয়ে যাবে টাকা। আমি দেখুন না টাকা ঢুকে গেছে, এই সব বিভিন্ন অজুহাত দিয়ে আমাকে খারাপ। নাতির অসুস্থতার জন্য ফেব্রুয়ারির 21 তারিখ ধান বিক্রি করেছিলেন নজরুল ইসলাম শাহ। 2389 টাকা প্রতি কুইন্টাল হিসেবে 31 কুইন্টাল ধান বিক্রি। সরকারের কাছে বকেয়া 74,059 টাকা। নজরুল একা নন, এলাকার আরও 60 জন চাষি পড়েছেন একই সমস্যায়। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের কিষাণ মান্ডির পারচেজ অফিসার এখন আশাবাদী, কিন্তু গত 1 মাসে এই আশা কোথায় ছিল? আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানলাম যে 31শে মার্চের মধ্যে ডিউ যে পেমেন্ট 21 তারিখে যারা ধান দিয়েছিলেন ওদের পেমেন্টগুলো কমপ্লিট হবে। আমি আশাবাদী যে আমি 21 তারিখের মধ্যে ওনাদের পেমেন্টগুলো 31 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ঘাটাল, চন্দ্রকোনার মতো এলাকার আলু চাষিরা বেজায় বিপাকে। আলুর সঙ্গে এবার চালও কি রাজনীতির ইস্যু? কৃষক বিরোধী যে তৃণমূল কংগ্রেস, সেটাকে আর বলার অপেক্ষা রাখে না। সে আলুতেও একই জিনিস হয়েছে, আবার ধানেও হচ্ছে। আপনারা ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। আপনার ধান সরকার নিয়েছে, সরকার দাম দিতে বাধ্য, কিন্তু নির্বাচনের বিধি লাগু হওয়ার কারণে, বিভিন্ন টেকনিক্যাল ফল্টের কারণে এটা প্রসেস করা যায়নি। তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দোলই কমিশনের ঘাড়ে দায় চাপাতে চাইলেন কি? ফেব্রুয়ারির 21 তারিখ ভোট ঘোষণা হয়েছিল। ওদিকে ঘাটালের আলু চাষিরা সরকারের ওপর বেজায় ক্ষিপ্ত। বিদ্যাসাগরের বীরসিংহ গ্রামে প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী শীতল কপাট। ক্ষোভ উগড়ে দিলেন চাষিরা। কি করে বাঁচবো আমরা? চাষি কি করে বাঁচবে আপনি বলুন? এই দেখুন, দেখুন গন্ধ, দেখুন স্যার, গন্ধ, পচা গন্ধ, দেখুন পচা গন্ধ। সরকারের কোনো প্রতিনিধি আমাদের এখানে দেখতে পর্যন্ত আসেনি। যে সরকারকে কৃষকরাই মাথায় করে নবান্নে 14 তলায় বসিয়েছিল, সেই সরকার 14 বছর 15 বছর একবারও কৃষকের কথা বলল না। আমাদের যে কৃষকদের যা ক্ষয়ক্ষতি হোক না কেন আমার সরকার দেবে, সেই অঙ্গীকারবদ্ধ করেছে আমার মাননীয় মুখ্যমন্ত্রী, এবং আমরা সকলেই পাশে আছি। মুখ্যমন্ত্রী ভোটের প্রচার মঞ্চ থেকে সোমবার আশ্বাস দিয়েছেন, চাষিদের জন্য বীমা আছে। আমরা চাল সবটাই প্রকিউরমেন্ট করে নিই। আগেরবারেও 54 লক্ষ মেট্রিক টন প্রকিউরমেন্ট হয়েছে, এবারেও হচ্ছে, হবে। কিন্তু সেই বীমার টাকা চোখে দেখেছেন এমন কৃষকের এখনো দেখা মিলছে না। অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। এই বঙ্গে ভোটের লড়াই অন্যত্র যতই তিতকুটে হোক, গৌরবঙ্গে ঠিক উল্টো। নরেন্দ্র মোদী থেকে সোনিয়া গান্ধী বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব মিষ্টি দিয়ে অতিথিকে আপন করে নেয় মালদাবাসী। আর এবার ভোটের মাঠেও রসকদম্ব নিয়ে সমান আহ্লাদ। রসকদম্ব এটা আমরা নিশ্চিত। রসকদম্ব শেষ পর্যন্ত কি তৃণমূলের হাতে 100% নিশ্চিত থাকবো। রসে ভরা কদম, রসকদম্ব। আমসত্ত্বের বাইরেও মালদাবাসীর আবেগ গর্বের আরও এক জায়গা। সেই ঘরের মিষ্টি খেয়ে খাইয়ে ইংরেজবাজারে প্রচারে 2 ফুল। ভোট প্রচারে তৃণমূল ও বিজেপি প্রার্থীর সঙ্গে রসকদম্ব থাকা বাধা। অনুগামীদের মিষ্টি মুখ না করিয়ে ছাড়ছেন না বিজেপির অম্লান ভাদুরী কিংবা তৃণমূলের আশিস কুণ্ডু। মালদার এটা প্রসিদ্ধ একটা মিষ্টি, এই মিষ্টি দিয়েই ভগবানকে সবসময় যেটা সবচেয়ে ভালো বলে আমাদের মনে হয় সেটাই দেওয়া উচিত। বিজেপিকে বারবার বাংলার সংস্কৃতি নিয়ে নানা কথা শোনায় তৃণমূল। রসকদম্বে মাখামাখি হয়ে কি তারই জবাব? আমরা পশ্চিমবঙ্গের সংস্কৃতি নিয়ে লড়াই করি, আমরা মালদার জেলার যে নিজস্ব সংস্কৃতি সেটাকেও বাঁচিয়ে রাখার চেষ্টা করি। সেই কারণেই আমরা আমাদের মিটিংয়ে অন্য মিষ্টির
বদলে রসকদমটাকে ফেভার করেছি। 3 স্তরে মিষ্টিতে 3 চমক। প্রথমে ছোট্ট রসগোল্লা, তার উপরে ক্ষীরের আদর, আর সবার উপরে চিনির আস্তরণে পোস্তর দানা, যে মিষ্টির সঙ্গে খোদ শ্রী চৈতন্যদেবের যোগ। 500 বছরের ইতিহাস সেই রসকদম্ব এবার প্রচারে মিষ্টতা বাড়িয়েছে। এই রসকদম্ব নিয়ে ভোটারের প্রচারে আসছে। মিষ্টি থাকে, বেশি দিন থাকবে, লাস্টিং করে বলে খাওয়াচ্ছে, নিয়ে যা সুবিধা। গত বিধানসভা নির্বাচনে প্রথমবার ইংরেজবাজারে ফোটে পদ্ম, 20,099 ভোটে জেতে বিজেপি। আর গত লোকসভা ভোটে 82,972 ভোটের লিড পান বিজেপি প্রার্থী। রসকদম্বে কামড় দিতে দিতে অবশ্য প্রতিপক্ষকে মিঠে করা খোঁচা দিতে ছাড়েনি দুই ফুল। আমাদের এখানে তৃণমূলের সঙ্গে লড়াই নেই, আমরা লড়াই বিজেপির সঙ্গে। বিজেপি আমরা গতবারের যা মার্জিন ছিল সেই মার্জিনকে ভেঙে আমরা কতটা বাড়াতে পারবো তারই লড়াই আমরা করছি। বিজেপির যারা পুরনো কর্মকর্তা বা যারা বিজেপির সাথে জড়িয়ে আছেন তারাই দলবদলু বিজেপিকে যে ভোট দেবে না, এটা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। মালদার মিষ্টির মানচিত্র বেশ বড়। ইতিমধ্যে জিআই পাওয়ার পথে রসকদম্ব, তার সঙ্গে আছে কানসাট, তিল মোদক। তৃণমূল প্রার্থীও রসকদম্ব খাওয়াচ্ছেন, বিজেপির প্রার্থীও রসকদম্ব খাওয়াচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত ফলাফলের দিন ভোটের রসকদম্ব কার হাতে থাকে। আর তাই মিষ্টি মুখে জয়ের মুখ দেখতে চাইছে সবাই। ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূল পার্টি অফিসের বাইরে ছবি সহ একটা পোস্টার। এবারের প্রার্থী ও বর্তমান বিধায়ককে তীব্র কটাক্ষ তাদের। কিন্তু পোস্টার কে দিল? জামুরিয়ায় 2-2 4 কি হচ্ছে তাহলে? খনি অঞ্চল এখন রাজনৈতিক বিতর্কের খনি। জামুরিয়া তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করে পোস্টার তৃণমূল পার্টি অফিসের দেওয়াল। জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, এবারও তাকে প্রার্থী করেছে তৃণমূল। এলাকার দাপুটে নেতা, তার পার্টি অফিসে কিনা চোর লেখা পোস্টার, সঙ্গে ছবি, যে ছবিতে তৃণমূল প্রার্থীর সঙ্গে কয়লা পাচার কাণ্ডে সিবিআই এর চার্জশিটে নাম থাকা সদু ও বিকাশ। এখন জামিনে মুক্ত এই দুজন। পোস্টারে ক্ষুব্ধ হরেরাম অনুগামীরা রাস্তা অবরোধ করলেন, স্লোগান উঠল। কিন্তু পোস্টার লাগালো কে? তৃণমূল ব্লক সভাপতি ও আসানসোল পুরসভার মেয়র সুব্রত অধিকারী বিজেপি সিপিএম দুপক্ষের দিকেই আঙুল তুলছেন। যেটা অলরেডি জোট বিজেপি, সিপিএম আর এনসিপি এই তিনজন একটা জোট করছে, তো জোট করে এই কাজ তারা জামুরিয়ার বুকে করছে। জামুরিয়ার বিজেপি প্রার্থী আবার বলছেন এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফল। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ফসলকে অন্যের ঘাড়ে না চাপিয়ে নিজেরাই সেটা নিয়ে একটা তদন্ত শুরু করুক এবং দেখুক যেটা কারা করেছে। নিঃসন্দেহে গোষ্ঠীদ্বন্দ্ব, ওনাদের প্রচুর গোষ্ঠী আছে। কয়লা পাচার কেন্দ্রীয় এজেন্সির তদন্ত জামুরিয়াকে নিয়ে আসে খবরের হেডলাইনে। এই খনি অঞ্চলের তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা থেকে বিধায়ক। শোনা যায় হরেরামের উত্থানে অনেক তৃণমূল নেতার কাছেই হিংসের কারণ। এই ছবি ও পোস্টার সেই হিংসের ফল নয় তো? আসানসোল থেকে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। পাহাড়ে বড় হচ্ছে লড়াই, বাড়ছে দল, ডুয়ার্সেও তাই। ভোট যুদ্ধে হাজির টাইগার। নতুন সংগঠন নিয়ে ময়দানে রাজেশ লাক্কা, পিছনে নাকি সমর্থন পাহাড়ের নেতা অজয় এডওয়ার্ডের। টাইগার নিজে না দাঁড়ালেও প্রার্থী দিয়েছে 4টি আসনে। রাজেশের আত্মপ্রকাশে ডুয়ার্সের ভোটের লড়াই তবে কি অন্য খাতে বইছে? রাজেশ লাকড়া মাথা নত করে না। ডুয়ার্সে ফের টাইগার হানা। একদা আদিবাসী বিকাশ পরিষদের দাপুটে নেতা, চা মহল্লায় যার দীর্ঘদিনের পরিচিতি, সেই রাজেশ লাকড়া ভোটের মাঠে উদয় হলেন। নতুন দল গড়ে বুঝিয়ে দিতে চাইছেন টাইগার অফ জিন্দা হে। বিরুদ্ধে লড়াই ডুয়ার্সকে যারা বঞ্চিত করে রেখেছে তাদের বিরুদ্ধে লড়াই। যারা সত্তারূঢ় পার্টি দুইজনই আছে, সে টিএমসি এবং বিজেপি। মালবাজার, নাগরাকাটা, বানারহাট থেকে মাদারিহাট বা কুমারগ্রাম, ডুয়ার্সের চা বলায় এখন যেসব আদিবাসী নেতার গ্রহণযোগ্যতা রয়েছে তার মধ্যে সামনের সারিতে রাজেশ লাকড়া। নানা ইস্যুতে তৃণমূলের সঙ্গে তার মতবিরোধ বারবার সামনে এসেছে। সেই রাজেশই 2019-এর লোকসভা ভোটের পর অনেককে চমকে দিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। গত বিধানসভা ভোটে মাদারিহাটে জোড়া ফুলের প্রার্থী হলেও বিজেপির মনোজ টিগ্গার কাছে বড় ব্যবধানে হেরে যান। 2024-এর গোড়াতেই তৃণমূল ছাড়েন। এরপর চা বলায় সংগঠন তৈরিতে মন দেন রাজেশ। পাহাড়ে 3 আসনের পাশাপাশি অজয় এডওয়ার্ডের দল ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট সমতলের কয়েকটি আসনে প্রার্থী দিয়েছে।
শোনা যাচ্ছে তাদের সমর্থন রয়েছে রাজেশের দলের সঙ্গে। টিএমসির যদি কেন্দ্রীয় পার্টির ম্যানিফেস্টো তো দেখতে গেলে চা বাগানের শ্রমিকদের জন্য কিছু নাই, বিজেপিরও কোনো চা বাগানের বা জনজাতির জন্য কোনো উল্লেখ নাই। রাজেশ লাকড়ার নতুন দল দুই ফুলের জন্য কি বিপদের কারণ হয়ে উঠতে পারে? যে কেউ ক্যান্ডিডেট দিতে পারে, লড়াই তো মাঠে হবে। টিএমসি পার্টি এবার বিধানসভা জিতছি না এটা কনফার্ম বলে দিলাম। সবার নিজে নিজে ভোট ব্যাংক আছে, সবার নিজে নিজে একটা আশা বিশ্বাস আছে, ফয়সলা তো করবে মানুষ, জনতা করবে। ডুয়ার্সে ফের টাইগার উদয়, চা বলয়ের যুদ্ধে বাড়ছে চাপানুতর। রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। ভোটার তালিকায় নাম সংযোজন নিয়ে অভিষেকের কাঠগড়ায় নির্বাচন কমিশন। নতুন নাম তুলতে সন্দেহজনক আবেদনপত্র নেওয়া হচ্ছে। বাংলার সঙ্গে সম্পর্ক নেই এমন লোকেদের নাম তোলার চেষ্টা। এই সমস্ত অভিযোগ জানিয়েই আজ নির্বাচন কমিশনের ভেতরে প্রতিনিধি দল নিয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই তিনি বেরিয়ে আসবেন। তারপর তিনি কি বক্তব্য রাখেন সেদিকে অবশ্যই নজর থাকছে। আমার সহকর্মী সৌরভ এই মুহূর্তে সঙ্গে রয়েছে। সৌরভ, শর্মিষ্ঠা, প্রথমেই যেটা বলবার, তিনটি মূল ইস্যুকে, যতটুকু জানা যাচ্ছে তৃণমূল সূত্রে, তিনটি মূল ইস্যুকে সামনে রেখে আজকে ইলেকশন কমিশনে সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি দল নিয়ে গিয়েছেন। এক, ফর্ম 6 নিয়ে তাদের আপত্তির কথা, যে ফর্ম 6 বিপুল পরিমাণে পড়ে রয়েছে, তা কার্যকর হচ্ছে না। এক। দুই হচ্ছে বহু বৈধ ভোটারের নাম তালিকায় নেই, এবং আরো গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাইরের ভোটারদের নাম, যেমন যে বুথের বাসিন্দা নন, বাইরের ভোটারদের নাম ওই নির্দিষ্ট বুথে বা অন্য তালিকাভুক্ত করা হচ্ছে। এই তিনটি মূল বিষয় নিয়ে কিন্তু আজকে এই আপত্তির কথা জানিয়ে তৃণমূল কংগ্রেস এসেছে সিইও দপ্তরে। ভোটমুখী বাংলা, যেখানে উত্তেজনার পারদ একেবারে চরমে, যেই জায়গায় দাঁড়িয়ে এসআইআর কে সামনে রেখে বাইরের লোককে তালিকায় ঢোকানো হচ্ছে এবং ফর্ম 6 কার্যকরী হচ্ছে না, এই অভিযোগগুলোকে সামনে রেখে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন সিইও দপ্তরে। একদম অনেক ধন্যবাদ সৌরভ। তো আমি পুরুলিয়াতে সভা করাকালীন কিছু ইনফরমেশন আমার কাছে আসে যে কিছু ফর্ম 6 আলাদা করে সিইওর অফিসে জমা দেওয়া হচ্ছে, এবং আমাদের কিছু শুভানুদ্দায়ী তো রয়েছে যারা বাংলাকে ভালোবাসে, এখানেই কাজ করে, তারা ভিডিও করে ছবি তুলে আমাকে পাঠায়, আমি টুইটও করেছি, এবং সেগুলো পেটি ধরে ধরে দোতলায় স্টোর করে রাখা রয়েছে। আমরা সেই ফর্ম 6 যেখানে পেটি করে রাখা রয়েছে তার ভিডিও তুলে আমি টুইটারে দিয়েছি, আমার এক্স হ্যান্ডেলে দিয়েছি, এবং নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী 50টার বেশি ফর্ম 6 কেউ সাবমিট করতে পারে না। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে আজকে সকাল 11টা থেকে আমরা ধরুন 6টায় এসছি, এই 6-7 ঘন্টায় প্রায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে, যারা বাংলার ভোটার নয়, যাদের বিহার ইউপির ভোটার লিস্টে নাম রয়েছে, বিভিন্ন বিধানসভায়, বিশেষ করে ফেজ 2 বিধানসভায় যেখানে ভোট রয়েছে, শহর এলাকায় যেমন নোয়াপাড়ায় স্পেসিফিক আমার কাছে খবর রয়েছে যে 650-700 ফর্ম 6 জমা পড়েছে, ব্যারাকপুরে জমা পড়েছে, এদিকে পূর্ব মেদিনীপুরের এগড়ার ফর্ম 6 জমা পড়েছে, নর্থ কলকাতার 3টে বিধানসভা কেন্দ্রে জোড়াসাঁকো, শ্যামপুকুর, চৌরঙ্গি ফর্ম 6 জমা পড়েছে, এবং সব মিলিয়ে প্রায় 30,000 ফর্ম 6 জমা পড়েছে। নির্বাচন কমিশনের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী যদি 30,000 ফর্ম 6 জমা পড়ে, তাহলে কমপক্ষে 1500 লোককে, 1500 না, প্রায় 600 জনকে সশরীরে এই অফিসে উপস্থিত হয়ে জমা দিতে হবে। একজন যদি 50টা ফর্ম জমা দেয় তাহলে 30,000 ফর্ম হলে 600।
আমাদের প্রথম দাবি, আমরা সিইওকে বলেছি যে আপনারা আজকের বেলা 12টা থেকে 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি, আর যদি পারেন পুরো 24 ঘন্টা সিসিটিভি ফুটেজ রিলিজ করবেন। তাদের দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, কে কত ফর্ম 6 জমা দিয়েছে। আমরা যে দাবিগুলো তুলেছি উনার কাছে সদুত্তর ছিল না, উনি বারবার এই দাবিগুলো এড়িয়ে গেছে। ফর্ম 6 আলাদা করে সিইও জমা দিতে পারে না। আমাদের কাছে একটা চিঠি রয়েছে যে অ্যাপিলটা বিজেপির একটা BLA 1 করেছে, তার নাম হচ্ছে কুন্দন সিং। সেখানে তিনি লিখেছেন, appeals may be disposed of prior to the last day of nomination. appeals অর্থাৎ সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে সেখানে স্পষ্টত বলা রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন যে কেসগুলো রয়েছে, যেগুলো জুডিশিয়াল অফিসাররা নিষ্পত্তি করেছে, সেগুলো না ডিইও না সিইওর কাছে অ্যাপিল যাবে, সরাসরি অ্যাপিলেট ট্রাইব্যুনালে যাবে। সিইওর অফিস বা ডিইওর অফিস কোনো মতে অ্যাপিল জমা নিতে পারে না। এই পুরো প্রক্রিয়াটা অবৈধ। একই জিনিস দিল্লিতে হয়েছে, মহারাষ্ট্রতে হয়েছে, হরিয়ানাতে হয়েছে। আমি ডিসেম্বর মাসে যখন নির্বাচন কমিশনের সাথে দিল্লিতে চিফ ইলেকশন কমিশনার এবং ফুল বেঞ্চের সাথে আমরা সময় চেয়েছিলাম, দেখা করতে গেছিলাম, আমি 31শে ডিসেম্বর দিল্লি থেকে বলেছিলাম যে ভোট চুরি ভোটার লিস্টে হচ্ছে, ইভিএমে নয়। তার কারণ ইভিএম যখন যারা নির্বাচন করায় ফার্স্ট লেভেল চেকিং থেকে ইভিএম র্যান্ডামাইজেশন, মক পোলিং, 3 বার ইভিএম চেক করার সুযোগ আপনি পাবেন। কিন্তু এই যে ভোটার লিস্টে চুরি হচ্ছে, দিল্লিতে বিজেপির একজন প্রতিমন্ত্রী তার অফিসিয়াল বাড়িতে বাংলোতে বিহারের 27 জন ভোটারকে অ্যাড করেছে। এখানে যদি আপনি নির্বাচন অবৈধভাবে, বাংলার পুরো ডেমোগ্রাফি চেঞ্জ করে দিতে চাইছে দেশের নির্বাচন কমিশন এবং অমিত শাহ। এই যে এরা এসে বলে মমতাদি বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে। আজকে 6 মাস ধরে SIR এ কাজ হয়েছে, কজন বাংলাদেশিকে এরা ডিটেক্ট করেছে বা কজন রোহিঙ্গার নাম বাংলার ভোটার লিস্টে ছিল, একটা সদুত্তর সিইওর অফিসও দিতে পারেনি, আর জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনও দিতে পারেনি, দিল্লির কোনো নেতারা দিতে পারেনি, বিজেপির কোনো নেতারা দিতে পারেনি। কিন্তু বাংলাকে 1 বছর ধরে বাংলাদেশি 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 বলে বাংলার মানুষকে দাগিয়ে দেওয়া হয়েছে, আমাদের আখ্যায়িত করা হয়েছে। যে অমিত মালব্য দিল্লি পুলিশের সার্কুলার ধরে টুইট করে বলেছিল বাংলা বলে কোনো ভাষা নেই, বাংলাদেশি ভাষা, সেই অমিত মালব্য আজকে ফোন করে সিইওকে প্রেসার দিয়ে জোর জবরদস্তি এই ফর্ম 6 জমা করিয়েছে। বাংলার ডেমোগ্রাফি যদি কেউ চেঞ্জ করে, বিজেপি চেঞ্জ করছে। যারা বাংলায় থাকে না, যাদের বাংলার সাথে কোনো সম্পর্ক নেই, এরকম হাজার হাজার ভোটার যারা বিহারের শেষ নির্বাচনেও ভোট দিয়েছে, যারা বিহারে থাকে, বিহারে বসবাসকারী, বিহারে তাদের ঘর বাড়ি বিহারের ভোটার লিস্টে নাম রয়েছে, জোর জবরদস্তি বিহার উত্তরপ্রদেশ থেকে লোকেদের বাংলায় ঢোকানো হচ্ছে। কোথাও 500, কোথাও 1000, কোথাও 1200, কোথাও 600, কোথাও 700 ধরে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া হচ্ছে। বাংলার ডেমোগ্রাফি যদি কেউ চেঞ্জ করে, ইলেকশন কমিশন চেঞ্জ করছে, মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার চেঞ্জ করছে। আপনি নিয়ম অনুসারে 50-এর বেশি ফর্ম 6 জমা নিতে পারেন না। আজ থেকে 2 মাস আগে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, বাঁকুড়ার তালডাংরায় একটা গাড়ি ফর্ম 7 বোঝাই করে প্রায় 7000 ফর্ম 7, যাদের নামে ফর্ম 7 ভরা হয়েছিল তারা জানেই না। এ নিয়ে বিজেপির 3-4 জন অ্যারেস্ট হয়েছিল। যাদের নামে ভুলবশত তাদেরকে না জানিয়ে তাদের অন্ধকারে রেখে তাদের নাম ডিলিট করে দেওয়ার যে চক্রান্ত হয়েছিল, যাদের নামে ফর্ম 7 ভরা হয়েছিল তারা জানেই না। বহরমপুরে অধীর অপেক্ষা শেষ। বিধানসভা ভোটে অধীর এই ভরসা কংগ্রেসের। 5 বারের সাংসদ, বিধানসভায় প্রার্থী হতে তৃণমূল থেকে বিজেপি সকলেরই নিশানায়। পাল্টা জবাব দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী।
উনি এমএলএ হয়ে গেলেন। যদি হ্যাং অ্যাসেম্বলি হয় তাহলে তিনি কি বিজেপিকে সমর্থন করবেন, তৃণমূলকে সমর্থন করবেন? অধীর চৌধুরী 5বার ধরে সাংসদ ছিল, তখন সাংসদ হয়ে বিরাট কিছু আহামরি করতে পারলো না লাস্ট 10 বছর। তাহলে এমএলএ হয়ে মুখ্যমন্ত্রী হবে না রাজ্যপাল হবে? এখন কে কোথায় কি বলছে না বলছে আমার জানা নাই, হয়তো আমি দাঁড়ানোতে তারা আশঙ্কিত হচ্ছে। 3 দশক পর ফের বিধানসভা ভোটের ময়দানে অধীর চৌধুরী। লোকসভা ভোটে ধাক্কার পর এবার পরিষদীয় রাজনীতির ময়দানে নতুন লড়াই শুরু করতে চলেছেন বহরমপুরে প্রাক্তন কংগ্রেস সাংসদ। প্রার্থী হিসেবে বহরমপুরে অধীর চৌধুরীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। নারুগোপাল মুখোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল। বিজেপি ভরসা রেখেছে বিদায়ী বিধায়ক সুব্রত মৈত্রের ওপর। আর অধীর চৌধুরী প্রার্থী হতেই প্রতিদ্বন্দ্বীদের নিশানায় একমাত্র তিনি। যিনি 5 বারের পিএসসি চেয়ারম্যান, রেল মন্ত্রী, তার নিদর্শন কি আছে পশ্চিমবঙ্গে? আমার এই বহরমপুর শহরের তার কি উন্নতি আছে? আজকে তিনি ক্ষমতা পাওয়ার জন্য, রাজনীতিতে টিকে থাকার জন্য উনাকে আজকে দাঁড়াতে হচ্ছে। বহরমপুরের মানুষ উনার কাছ থেকে কি পাবে? একটা সময় করেছে, কিন্তু লাস্ট 10 বছর যদি বাড়ি দেখা যায় তাহলে পরে তৃণমূল এখানে কিন্তু বিজেপির বিরুদ্ধে কিছু বলে না, আবার বিজেপি কিন্তু তৃণমূলের বিরুদ্ধে কিছু বলে না। সকলের লক্ষ্য অধীর চৌধুরী। আর আমি কি করি না করি, 25 বছরে 5 বারের এমপি হিসাবে তার প্রমাণ মানুষের কাছে একবার নয় 1000 বার দিয়েছি। 1991 সালে নবগ্রাম থেকে প্রথম বিধানসভা ভোটে লড়লেও জিততে পারেননি অধীর চৌধুরী। 1996 সালে জেলে থেকে একই কেন্দ্র থেকে জিতে রাজ্য রাজনীতিতে নিজের জায়গা পাকা করে নেন তিনি। এরপর 1999 সালে প্রথমবার সাংসদ হয়ে দিল্লির রাজনীতিতে প্রবেশ। গত লোকসভা ভোটে বহরমপুরের 5 বারের সাংসদ তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে হেরে গিয়েছিলেন। বহরমপুর বিধানসভা এলাকার মানুষ 6927 ভোটে এগিয়ে রেখেছিল ঘরের ছেলেকে। লোকসভা ভোটে হারের ক্ষত কাটিয়ে বিধানসভা ভোটে ঘুরে দাঁড়াতে পারবেন বহরমপুরের রবিনহুড, নাকি উল্টো মেরুর কাঞ্চন মূল্য চোকাতে হবে ছানাবড়া শহরের জয়ের নাড়ু খাবে কে? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। নিজের গড় চাকুলিয়াতেই তাকে প্রার্থী করেছে কংগ্রেস। তবু আলী ইমরান রামজ ওরফে ভিক্টর গোয়ালপুকুরেও লড়তে চাইছে। মন্ত্রী রব্বানীকে হারাতে দলের প্রার্থী বদলের দাবি তুলছেন বারবার। তবে কি গোয়ালপুকুর নিয়ে হাতের ঘরের লড়াইয়ে ভিক্টরের ভিক্টরি আটকে গেল? যেখানে রব্বানি সেখানে আমি, সেই কথা তো আমি বলেছি, সেই কথা আমি এখনো বলছি। আসুক না গোয়ালপুরে ইলেকশন লড়তে, আমি তো এখনো চ্যালেঞ্জ করছি। হুইজ ভিক্টর? চাকুলিয়ার সঙ্গে গোয়ালপুকুরও চাই। কংগ্রেস নেতৃত্বকে ফের বার্তা ভিক্টরের। পাল্টা ভিক্টরকে চ্যালেঞ্জ তৃণমূলের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে উত্তর দিনাজপুরের যে আসন কংগ্রেস জিততে পারে তার মধ্যে সামনের সারিতে চাকুলিয়া এবং গোয়ালপুকুর। এই দুই আসনে একসময় ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন আলী ইমরান রামস ওরফে ভিক্টর। 2024 লোকসভা ভোটে নিরিখে হাতচিন্ডের প্রার্থী ভিক্টর চাকুলিয়ায় 1172 ভোটে এগিয়েছিলেন। গোয়ালপুকুরে তৃণমূল প্রার্থীর থেকে মাত্র 666 ভোটে পিছিয়েছিলেন ভিক্টর। গোয়ালপুকুর মন্ত্রী গোলাম রব্বানীর আসন। এই আসনে 3 বারের বিধায়ক। সূত্রের খবর, মন্ত্রীকে হারাতে অনেক দিন ধরেই গোয়ালপুকুরে টিকিটের জন্য দরবার করেছিলেন ভিক্টর, কিন্তু শেষমেশ চাকুলিয়ায় তাকে প্রার্থী করা হলো। তবে ভিক্টর এখনো হাল ছাড়তে রাজি নন। যা পরিস্থিতি আছে সেখানে তৃণমূলের মোকাবিলা করতে গেলে গোয়ালপুকুর এবং চাকুলিয়া দু জায়গায় আমাকে প্রার্থী করলে আমরা দুটোই সিট জিততে পারি। কংগ্রেস যাকে গোয়ালপুকুরে প্রার্থী করেছে সেই নাসিম এহসান অনুগামীদের সঙ্গে কিছুদিন আগে ভিক্টর গোষ্ঠীর লোকজনের ঝামেলা হয়। কংগ্রেস প্রার্থী অবশ্য প্রচারে নেমে পড়েছেন। ও আবেদনটা ওখানে করেছে, সেটা ওরা বুঝবে। আমার এর মধ্যে কিছু বলার নেই। আমাকে এখানে কেন্দ্রে আমি প্রচার চালু করতে দেখতে পাই, আমি প্রচার চালু করে দিয়েছি। গোয়ালপুকুরের জন্য ভিক্টর এখনো গোঁ ধরে বসে। তার অনুগামীরা এক ধাপ এগিয়ে নির্দল হয়ে দাঁড়ানোর কথা বলছেন। ভিক্টোরি ক্যান্ডিডেট আছেন এবং নির্দল থেকে গোয়ালপুকুরে ভিক্টর লড়াই করবেন। লড়াই করে কংগ্রেস পার্টিকে গোয়ালপুকুরে সাইনবোর্ড করে দিল। ও ফরওয়ার্ড ব্লকে ছিল, সিপিএম কে শেষ করে দিল। এখন কংগ্রেসে গেছে, কংগ্রেসকে শেষ করে দিয়েছে। ভিক্টর কোনো ফ্যাক্টর নাই। জোড়া কেন্দ্রে প্রার্থী হতে চেয়ে ভিক্টরের বিস্তর জোড়াজুড়ি। দিল্লির নেতাদের নেক নজরে থাকা ভিক্টরের আর্জি কি শুনবে হাইকমান্ড? উত্তর দিনাজপুর থেকে বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা।